যে ফার্স্ট হবে সে রাজ্যের একটা প্রেস্টিজিয়াস কলেজে 1 বছরের জন্য পার্ট টাইম পড়ানোর চান্স পাবে। এখন তুই আমার একমাত্র আশা ভরসা। আমি তো চেষ্টা করছি। এই পরীক্ষাতে তোকে প্রথম হতেই হবে। আরে এই 7 নম্বরের কোয়েশ্চেনটাই তো উইনার ডিসাইডিং কোয়েশ্চেন। সরি নিশিতা, তুই বেস্ট বেঙ্গলি লিটারেচার ক্রিটিকের অ্যাওয়ার্ড পাচ্ছিস আর আমি যাব না? আমি নিশ্চয়ই যাব। আচ্ছা, নিশিতা আমার ইউনিভার্সিটির বন্ধু। একটা সঠিক সুযোগ পেলে যে মানুষের জীবন কতটা বদলে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হলো নিশিতা। চলুন আজ আমার লাল ডায়েরি থেকে আপনাদের নিশিতার গল্পটাই শোনাই। মানু, ভাত খেতে আয়। এ কি, দুধটা খাসনি? সরি মা, সময় পাইনি। এসব তুই কি শুরু করেছিস বলতো? রাত দিন পড়া পড়া আর পড়া, নামা খাওয়াও ছেড়ে দিয়েছিস। এভাবে শরীর টিকবে? আর তো মাত্র 1 সপ্তাহ বাকি। এই 1 সপ্তাহ আমায় কিচ্ছু বলো না মা। এই পরীক্ষাটা আমার কাছে ভীষণ ইম্পর্ট্যান্ট। এটাই যে ফার্স্ট হবে সে রাজ্যের একটা প্রেস্টিজিয়াস কলেজে 1 বছরের জন্য পার্ট টাইম পড়ানোর চান্স পাবে। আর পারফরমেন্স ভালো থাকলে 1 বছর পরে পার্মানেন্টও করে দেবে। ওমা, এটা তো আগে বলিসনি। মায়ের অসীম কৃপা। আমি কালই বরং মায়ের থানে গিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে আসি। দাঁড়াও মা দাঁড়াও, আগে তো ফার্স্ট হই, তারপরে তো চাকরি। ফার্স্ট তো তুই হবি, এটা নতুন কি? না মা, এবছর একটা নতুন মেয়ে এসেছে জানো, ওকে বিট করা না খুব মুশকিল। তা খোঁজ নিয়ে দেখ না, ও কোন প্রফেসরের কাছে পড়ে। তোকে না হয় সেখানেই ভর্তি করে দেব। ও কোনো প্রফেসরের কাছেই পড়ে না গো মা। দেখো গিয়ে, ওর হয়তো সব বইও নেই, তবুও ও সেরা, তুখোড়, দুর্দান্ত। ওকে হারানো সত্যিই চাপের। আমি তো সব দিক থেকে হেরেই বসে আছি রে মা। এখন তুই আমার একমাত্র আশা ভরসা। এভাবে কেন বলছো মা? আমি তো চেষ্টা করছি। চেষ্টা করলে হবে না রে মা। এই পরীক্ষাতে তোকে প্রথম হতেই হবে। এটাই আমাদের বেঁচে থাকার একমাত্র পথ। আমি জানি, কিন্তু সবটা তো আমার হাতে নেই বলো। না, সবটা এখন তোরই হাতে। তুই যদি পরীক্ষায় প্রথম হয়ে চাকরিটা পাস, তাহলে ঈশিতার চিকিৎসা হবে, নীলকে একটা ভালো স্কুলে দিতে পারবো, ওর ভবিষ্যৎটা তৈরি হবে। তাই আমাদের বাঁচা মরা এখন সব তোরই হাতে রে মা। জানি মা, সেই জন্যই তো আমি রাত দিন পড়ছি। হ্যালো, কল্পনা বৌদি বলুন। কি, বিট্টুর স্কুলে সারপ্রাইজ টেস্ট নেবে? কিন্তু সামনের সপ্তাহে আমার একটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা আছে বৌদি। এই 3 দিন আমি সেই জন্যই ছুটি নিয়েছিলাম। ওর সিলেবাস শেষ করে আমি রিভিশনও করিয়ে দিয়ে এসেছি। কাল তো আমার ইউনিভার্সিটি আছে। ঠিক আছে, চলে আসবো। কিরে, কি বললো? কাল যেতে হবে? হ্যাঁ, না হলে ওরা পরের মাস থেকে অন্য কাউকে টিউশনের জন্য রেখে দেবে। এই উপমাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, কাল আবার দেখা হবে। এর মধ্যে এই চ্যাপ্টারটা বাড়িতে একবার পড়ে সারা অংশটা নিজের ভাষায় লিখে রাখবে। আর মালিনী, এদিকে একটু এসো। আসছি স্যার। এই নাও তোমার খাতাটা। আমি সবটা চেক করে দিয়েছি, ভালোই লিখেছো, কিন্তু আরও একটু ইমপ্রুভমেন্টের জায়গা আছে। আর কদিন কিন্তু আমার বাড়িতে এক্সট্রা ক্লাস চলবে, তার মাঝে যদি কোথাও আটকাও সঙ্গে সঙ্গে আমায় ফোন করবে। থ্যাংক ইউ স্যার। কি রে নিশিতা, আজ এত ইম্পর্ট্যান্ট একটা ক্লাস তুই ডুব দিয়ে দিলি। শরীর টরীর ঠিক আছে তো? টিউশন পড়াতে গিয়েছিলাম রে, সেখান থেকেই ছুটতে ছুটতে এলাম। যদি ক্লাসটা করতে পারি। রাস্তায় এত জ্যাম যে বাস নিয়েও সময় মতো পৌঁছতে পারলাম না। বাস ভাড়াটা পুরো চলে গেল। মানে ক্লাস না থাকলে তুই হেঁটে আসতিস? তা নয়তো কি, আজ অবধি কদিন আমি বাসে এসেছি গুণে বলে দিতে পারবো। 2 পিঠের বাস ভাড়া দেওয়ার চেয়ে একটা পাউরুটি কিনে খাওয়া ভালো। বুঝেছি, চল তো ক্যাফেটেরিয়াতে চল। এই না না, আমি কিছু খাবো না, শুধু ডিকেআর এর ক্লাস নোটটা যদি একটু পেতাম ভালো হতো। তোকে খেতে হবে না, আমি খাবো আর তুই নোটস লিখবি, ঠিক আছে? ওরে বাবারে, বাপরে বাপ, কি ঝাল দিয়েছে। না 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 না, এই আমি খেতে পারবো না। কি হলো? আরে হরিদাকে বললাম ঝাল কম দিয়ে বানাতে, কিন্তু এত ঝাল দিয়েছে যে আমি খেতেই পারবো না।
শোন না, তুই এটা খেয়ে নে। এই না না, আমি খেলে তুই কি খাবি? আরে বাবা, আমি একটা ঝাল ছাড়া অর্ডার করছি। হরিদা, এই টেবিলে একটা ঝাল ছাড়া ফ্রাইড রাইস পাঠিয়ে দাও না। তুই এটা ইচ্ছে করে করলি তাই না? ইচ্ছে করে না করলে কি আর তোকে খাওয়াতে পারতাম? কি রে? কিছু না। উফ, তুই তাড়াতাড়ি লেখ। স্যারের স্পেশাল ক্লাসের নোটসগুলো নিতে হবে তো তোকে। কিন্তু ওটা তো পেইড ক্লাস, তুই তো টিউশন ফিস দিস। হ্যাঁ, তাতে কি হয়েছে? পরীক্ষায় তো আমি তুই দুজনেই যাচ্ছি, তাই না? আমি না তোকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এইভাবে কেউ কারোর জন্য ভাবে না। তোকেও আমি যত দেখছি অবাক হয়ে যাচ্ছি রে। এই বয়সে গোটা একটা সংসারের হাল ধরেছিস। অসুস্থ বোনের চিকিৎসার খরচ, ভাইয়ের পড়ার খরচ, 4 জন লোকের খাওয়ার খরচ, সব ওই টিউশনই করে চালাচ্ছিস। সেটা তো আমার কপাল, কিন্তু তোর কপাল তো আর আমার মতো নয়। তুই পড়াশোনায় ভালো, ভালো টিউশন পাচ্ছিস, তুই তো একা পড়েই ফার্স্ট হতে পারিস। দেখ নিশিতা, আমি ফেয়ার গেমে বিশ্বাসী। আর ফেয়ার গেম তখনই হবে যখন দুজনেই সমান সুযোগ সুবিধে পাবো। সেসবের পরে যে ফার্স্ট হবে সেই হবে ওই চাকরিটার আসল যোগ্য প্রার্থী। এই নে তোর কফি। কাল পরীক্ষা, আজ রাতে একটু ঘুমিয়ে নিলে পারতিস না? ঘুমোবো, কিন্তু লাস্ট মিনিটে এমন একটা কঠিন প্রশ্ন পেলাম, উত্তরটা যে ঠিক কি হবে বুঝতেই পারছি না। আমার না এই রেফারেন্স বুকটাই আগে পড়া উচিত ছিল, জানো? এ বাবা, এবার কি করবি? হ্যাঁ, ভাবছি স্যারকে একবার ফোন করব। এত রাতে? উনি হয়তো ঘুমোচ্ছেন। তুমি স্যারকে চেনো না মা, আমাদের পরীক্ষা নিয়ে উনি আমাদের চেয়েও বেশি সচেতন। তাছাড়া উনি অনেক রাত অবধি পড়াশোনা করেন। লোকে এমনি এমনি ওনাকে জিনিয়াস বলে না মা। তাহলে দেখ ফোন করে। বলো মালিনী, এনি প্রবলেম? সরি স্যার, এত রাতে ডিস্টার্ব করলাম। আসলে একটা কোয়েশ্চেনে না একটু আটকে গিয়েছিলাম। উত্তরটা নিয়ে একটু কনফিউশন হচ্ছে, একটু বুঝিয়ে দেবেন স্যার? নিশ্চয়ই বুঝিয়ে দেবো, তুমি প্রশ্নটা বলো। থ্যাংক ইউ স্যার। প্রশ্নটা কিন্তু বেশ ট্রিকি মালিনী, ভালো করে পড়ে যেও। এরকম ধরনের প্রশ্ন আসার কিন্তু হাইলি চান্স। বেসিক কোশ্চেন তো সব স্টুডেন্টই কম বেশি লিখতে পারবে, এই ধরনের প্রশ্নই হলো উইনিং ডিসাইডিং কোশ্চেন। হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, আমি ভালো করে পড়ে নেব। সত্যি বলতে আপনি না বললে আমি এর উত্তরটা বুঝতেই পারতাম না। থ্যাংক ইউ। আরে ঠিক আছে ঠিক আছে, এখন তাহলে রাখি। বেস্ট অফ লাক ফর টুমরো। স্যার বললেন এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তাহলে নিশিতাকেও তো এই নোটটা দিতে হবে। ও নিশ্চয়ই জেগে পড়াশোনা করছে, দেখি একটা ফোন করে। আপনি যে ব্যক্তির সঙ্গে যোগাযোগ যা, করার চেষ্টা পরিষেবা নেই। এবার কি হবে? উফ, আমি তো ওর বাড়ির অন্য কারো নাম্বারও জানি না। এবার আমি তোমাদের আনসার শিট দেব। সবাই আগে নিজেদের ডিটেলসগুলো লিখে ফেলো। বেল পড়লে তারপর কোশ্চেন পেপার দেব। নিশিতাটা এখনো আসছে না কেন? নিশ্চয়ই আজও টিউশন পড়াতে গেছে। ভাবলাম হলে ঢোকার আগে কাল রাতের কোয়েশ্চেনটা ডিসকাস করব। মে আই কাম ইন স্যার? আরে, এই 7 নম্বরের কোয়েশ্চেনটাই তো কাল স্যারের সাথে ডিসকাস করলাম। উইনার ডিসাইডিং কোয়েশ্চেন। ইয়েস, এবার আর আমায় পায় কে? এক মিনিট, নিশিতাকে তো এই নোটসটা দিতে পারিনি, তার মানে ও তো এটা লিখতে পারবে না। এবার আমি কি করি? কি করা উচিত আমার? আমার ভবিষ্যৎ তো এর সাথে জড়িয়ে আছে। আমার মা বাবা স্যার সবাই তো আমার সাকসেসের জন্য আমায় সাপোর্ট করছে। আমি তো তাদের ডিসঅ্যাপয়েন্ট করতে পারি না। সরি নিশিতা। রেজাল্ট টাঙিয়ে দিয়েছে, আমি তোর জন্যই দাঁড়িয়ে আছি। রেজাল্টের প্রতি আমার আর কোনো ইন্টারেস্ট নেই। আমি জানি চাকরিটা আমি পাবো না। এভাবে কেন বলছিস? তুই তো সব প্রশ্নের উত্তর লিখেছিস। লিখেছি, কিন্তু 7 নম্বর প্রশ্নটা একটু ট্রিকি ছিল। আন্দাজে কিছুটা লিখলেও সেটা আরো ভালো করে প্রেজেন্ট করতে হতো। ঠিক আছে ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন রেজাল্ট দেখতে চল তো দেখি, চল। নিশিতা, তুই ফার্স্ট হয়েছিস। ইয়ে! কি বলছিস মালিনী? আমি ফার্স্ট হয়েছি? মানে আমি চাকরিটা পাবো? আমার বোনটার চিকিৎসা হবে? থ্যাংক ইউ মালিনী, তোর সাহায্য না পেলে এটা আমি করতে পারতাম না।
না নিশিতা, সাহায্য না, ওটা হলো ফেয়ার গেম। আর সেই ফেয়ার গেম পেয়ে তুই নিজের যোগ্যতায় জিতে গেছিস। কিন্তু সত্যি কি ফেয়ার গেম হলো মালিনী? কোশ্চেনের অ্যান্সারটা তো তুমি ভালো করেই জানতে। আর নিশিতা জানতো না, আর সেটাও ও পড়াশোনা করেনি বলে নয়, ওর ফোনের রিচার্জ ফুরিয়ে গিয়েছিল বলে, ওর মা টিউশন এফোর্ড করতে পারেনি বলে, পরীক্ষার দিন সকালেও টিউশন পড়াতে যেতে হয়েছিল বলে। তাই ওই দিন পরীক্ষার হলে বসে আমার একটা কথাই মনে হয়েছিল, সরি নিশিতা, আমি জানি ইচ্ছে করে প্রশ্নটা ছেড়ে দিয়েছি, জানলে তোর মন খারাপ হবে, তাই তুই কোনোদিনও জানতে পারবি না যে এই উত্তরটা আমি জানতাম। যদি ছাড়তে হয় তাহলে দুজনেই না হয় প্রশ্নটা ছাড়ব, তাহলেই হবে ফেয়ার গেম। আর অদ্ভুত ব্যাপার, নিশিতা কিন্তু প্রশ্নটা ছাড়েনি, এমনকি উত্তরটা না জানা সত্ত্বেও ও অনেকটাই ঠিকঠাক লিখে এসেছে। আমি হলে কিন্তু প্রশ্নটা ছুঁতেও পারতাম না। তাহলে ফেয়ার গেম হলো কিনা বলুন? ও তো সত্যিই বেশি যোগ্য। ওয়েল সেড। মেয়েটা পরীক্ষার হলে এমন একটা কাণ্ড ঘটিয়েছে, ভেবেছিলাম এসে খুব বকুনি দেব, কিন্তু সবটা শোনার পর ওকে যে কি বলে অভিনন্দন জানাবো তা বুঝতে পারছি না ম্যাডাম। আপনার মেয়ে শুধু জিনিয়াস নয়, ও হলো মানুষের মতো মানুষ। আপনি কি ওর চাকরি না পাওয়ায় খুব হতাশ হয়েছেন? প্রথমে শুনে যে মনটা একটু খারাপ হয়নি তা নয়, কিন্তু পরে ভেবে দেখলাম মালিনীর মধ্যে যে অদম্য জেদ আছে তাতেও নিজের জীবন ঠিকই গুছিয়ে নেবে। কিন্তু ওর এই ডিসিশনে একটা গোটা পরিবার প্রাণ ফিরে পেল, সেটার চেয়ে বড় অ্যাচিভমেন্ট কি আর কিছু হয়? আসলে পরীক্ষার হলে বসে আমার সামনে বেছে নেওয়ার মতন দুটো অপশনই ছিল। এক, আমার নিজের উজ্জ্বল ভবিষ্যৎ, আর দুই, নিশিতার পরিবারের 4টি জীবন। মিথ্যে বলবো না, এক মুহূর্তের জন্য হলেও আমার জেদ আমায় চালনা করেছিল। কিন্তু যেই নিশিতার জলে ভরা চোখটা দেখলাম, অপশন দুটো স্পষ্ট হলো। তখন আর এক মুহূর্তও লাগেনি ডিসিশনটা নিতে। আমি সেদিন আমার ভবিষ্যতের জায়গায় নিশিতার পরিবারের 4টি জীবনকেই বেছে নিয়েছিলাম। কারণ জীবনের কিছু কিছু জয় পরীক্ষার নম্বরে লেখা থাকে না, লেখা থাকে মানবিকতার দলিলে। আজ তাহলে আসি, ভালো থাকবেন।